প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব স্কিন পিগমেন্টেশন বা শরীরের ত্বকে যে অবাঞ্ছিত দাগ থাকে সে বিষয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন খ্যাতিমান চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার রাশেদ মোহাম্মদ খান ১৯৬৫ সালের জানুয়ারিতে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিভি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, ত্বকে দাগ নানান রকমের হয় এবং জন্মগতভাবেই আমরা কিছু দাগ নিয়ে জন্ম নিতে পারি, আবার জন্মের পরেও নানান বয়সে নানান সময়ে দাগ হতে পারে। বয়সের কারণে একটা সময় গিয়েও কিছু দাগ হয় এবং ওইটাকে আমরা সহজভাবে মেনে নেই যে বয়স হয়েছে, ত্বকে একটু দাগ হবেই। কিন্তু এই দাগ তো অনেক সময় অনেক ক্ষতিরও কারণ হতে পারে, সেটাও আমরা শুনবো। শুরুতে একটু বলবেন কি যে ত্বকের এই বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের যে দাগ হয় এর প্রধান কারণগুলি কি? আচ্ছা, প্রথমত আমরা যেটা বলি খুব কমন আমরা যেগুলো দেখি, একটা হচ্ছে মেস্তা, মেলাজমা। কারণ কি? একটা হচ্ছে যেমন প্রেগন্যান্সি, কনসের পিলস, টু মাচ অফ কসমেটিক্স, টু মাচ অফ সানলাইট, বেশি রোদে গেলে এই মেস্তা হতে পারে। এছাড়াও আরও কারণ, যেমন অনেকে মোটা হয়ে যাচ্ছে, দেখা একটা ঘাটটা কালো হয়ে যাচ্ছে, হ্যাঁ, ফেসের আশেপাশে কালো হয়ে যাচ্ছে, এটাকে বলে আমরা অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। এটার অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে ওজন বেড়ে যাওয়া, এছাড়াও ডায়াবেটিস, ইভেন এটার কোনো কোনো মারাত্মক ইভেন ক্যান্সারের কারণে এই ধরনের দাগ হতে পারে, খুব সিম্পলি কারণ। এছাড়া আবার দেখা যায় যে কিছু জন্ম দাগ আছে, এটা কালো রঙের তিল, সবসময় কালো হবে তা না, কখনো কখনো সাদা রঙের তিল, লাল রঙের তিল, এটা হচ্ছে ভাস্কুলার। আর একটা হচ্ছে যেটা সাদা, এটাকে নিভাস এনিমিকাস। অনেকে এটা মনে করে যে সেতি কিনা, সেতি হলে যেটা হয় এটা অনেক জায়গায় ছড়িয়ে যাবে। আর যেটা নিভাস এনিমিকাস বা জন্মদাগ, যেটা ওটা একই জায়গায় থাকবে, বাচ্চাটাও বড় হবে, ওটার সাইজও বড় হবে, বডির তুলনায় বড় হবে, মানে যেই রেটে সারফেস বাড়ছে ওই রেটে সে বাড়বে। এমন খুব সহজে আমরা এটা ডায়াগনোজ করতে পারি। আমরা একটা উডস ল্যাম্প আছে, একটা ল্যাম্প, এটাতে দেখলে আমরা ভিটলিগো বা সেতি রোগ কিনে আমরা বুঝে ফেলি, বা এনিমিকাসের একটা চেহারা দেয়, সে পিগমেন্টেশনের চেহারা দেখে আমরা বুঝে ফেলি এটাকে আসলেই সেতি নাকি নিভাস এনিমিকাস। সো এরকম সাদা, লাল, কালো দাগ বিভিন্ন কারণে হতে পারে। বিভিন্ন রোগ আছে, আমরা বলি পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন, মানে কোথাও কেটে গেলে কালো হয়ে যায়, সাদা হতে পারে, এটা একটা দাগ। এবং বিভিন্ন স্কিনের যে রোগ আছে, যেমন আমরা বলেছি সোরিয়াসিস নিয়ে আলোচনা করছি, কিছু রোগ আছে লাইকেন প্ল্যানাস, যখন লিশনটা হিল করে গেল, ভালো হয়ে গেল, তখন একটা স্মৃতিচিহ্ন সে রেখে যায়, এটা সাদা হতে পারে, কালো হতে পারে। এটাকে আমরা বলি পিআইএইচ বা পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন। এইসব কারণে কিন্তু সার আগে আমাদের কালো দাগ হতে পারে। অনেকের দেখা যায় চোখের নিচে কালো দাগ হয় এবং এটা নিয়ে অনেকে চিন্তিত হয় যে আমি বোধহয় বা ঘুম কম হচ্ছে বা এটা ওইটা। এটা শুধুই ঘুমের কারণে কি চোখের নিচের এই কালো দাগ? এটা আসলে শুধুই ঘুমের কারণে না, তবে ঘুম একটা কারণ, একটা কারণ। যদি ঘুম কম হয়, যারা বেশি স্ট্রেসড আউট তাদের হতে পারে। ইভেন আমরা চোখের নিচে কালো দেখে আমরা বলি যে সে অ্যাটোপিক কিনা। অ্যাটোপিক মানে জন্মগতভাবে সে অ্যালার্জি ডেভেলপ করার প্রোন কিনা, ফ্যামিলিগত একটা হিস্ট্রি থাকে, যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস বলি আমরা, ওদের চোখের নিচে কালো দাগ, এটা একটা সাইন হিসেবে আমরা দেখি। এবং এটা ট্রিটমেন্ট একটু ডিফিকাল্ট। ইভেন আমরা যখন ওয়ার্ল্ড কংগ্রেস আলোচনা করি তখন একটা সেকশন থাকে যে চোখের নিচে কালো দাগ নিয়ে কি করি, এটাকে ওয়ার্ল্ড ওয়াইড এত গুরুত্ব দেওয়া হয়। এটা তো একটা কসমেটিক প্রবলেম, অনেকে এটা নিয়ে খুব চিন্তা থাকে। হ্যাঁ, তবে যেহেতু ওয়ার্ল্ড কংগ্রেস আলোচনা করি, তার মানে ইটস নট দ্যাট ইজি, ম্যাজিকের মতো রিমুভ করে দেওয়া সম্ভব না। অনেকে মনে করেন যে এটা দেন এটাকে ম্যাজিকের মতো রিমুভ করে দেন, সিস্টেমিক ইনভলভমেন্ট আছে। হ্যাঁ, অনেক কারণ আছে। আমরা এটাকে কমাতে পারি, নাইও করতে পারি, তবে সে ফিরে আসতে চায়, ব্যাপারটা এরকমই। লিপিড প্রোফাইল বা অন্য কোনো এলিমেন্টের সঙ্গে কি এটার কোনো সম্পর্ক আছে? লিপিড প্রোফাইলের সাথে এটার খুব একটা সম্পর্ক না, তবে যে আমরা যেটা বলছি যে ওজন টোজন যদি বেশি বেড়ে যায়, তাদের ক্ষেত্রে এটার থাকতে পারে, একটা প্রভাব থাকতে পারে।
একজন মানুষের এরকম নানান রকমের কারণে যে দাগ হলো আপনি বললেন, সেই দাগ হলে এটা কিছু বিষয় আছে খুব সহজভাবেই নেওয়া যেতে পারে যে হ্যাঁ এটা আমার শুধু কসমেটিক প্রবলেম, যে আমার দেখতে সৌন্দর্যহানি ঘটাচ্ছে। আবার শরীরে এমন জায়গা আছে সেটা সৌন্দর্য নিয়ে না ভাবলেও চলে, কিন্তু কিছু কিছু দাগ আছে সেটা অবহেলা করার সুযোগ থাকে না। একটি দাগ বা পিগমেন্টেশন হলে সেটাকে কখন গুরুত্বের সঙ্গে নিতে হবে? আচ্ছা, যেমন ধরেন আমরা কথা বলছিলাম একটা জন্মদাগ বা তিল, মোল নিয়ে কথা বলি, এটা একটা দাগ, একটা ফ্ল্যাট একটা মোল আছে কারো কারো ক্ষেত্রে, সবারই মোল আছে, সব মোলে চিন্তিত হওয়ার কারণ নাই। তবে কোনো কোনো ক্ষেত্রে আমাদের চিন্তিত হতে হবে। কখন চিন্তা করব একটা মোল, কখন সে ডেঞ্জার সাইন কী কী? যদি দেখে একটা তিল অনেক দিন ধরে আছে, হঠাৎ করে সে বড় হয়ে যাচ্ছে, র্যাপিড গ্রোয়িং, এটা চুলকাচ্ছে, এখান থেকে একটু পানি বেরোচ্ছে, একটু ব্লাড বেরোচ্ছে, স্যাটেলাইট লিশন, এর আশেপাশে ছোটো ছোটো আরও নতুন নতুন তিল বেরোচ্ছে, এটা স্যাটেলাইট লিশন বেরোচ্ছে, তখন কিন্তু একটা মোল, দিস আর দ্য ডেঞ্জার সাইন যে একটা মোল একটা ম্যালিগনেন্স বা একটা ক্যান্সারের দিকে চলে যাচ্ছে। এই ধরনের কোনো জিনিস দেখলে সাথে সাথে বিশেষজ্ঞ চিকিৎসার সাথে দেখা করতে হবে এবং সেটা চিকিৎসা করতে হবে। এই যে দাগের সঙ্গে প্রধানত আমাদের যে উদ্বিগ্ন হই যে কারণ আমরা, সেটা হলো সৌন্দর্য চিন্তা। তো বিশেষ করে মুখে, গলায় কিংবা হাতে দেখা যায় এমন এরিয়াগুলিতে যখন দাগ হয় আমরা চিন্তিত হই, জন্মগত হোক বা অ্যাকোয়ার্ড হোক, যাই হোক। করণীয় কি? এটা ছিল ওয়ার্ল্ড ওয়াইড সবাই সুন্দর হতে চায়, হ্যাঁ, এই জন্য ইস্থেটিক ডার্মাটোলজি আমাদের একটা নতুন মানে ইটস এ নিউ ব্রাঞ্চ বলা যেতে পারে। সারা পৃথিবী জুড়ে খুব হইচই, কীভাবে সুন্দর হওয়া যায়, আর দাগগুলো কীভাবে নাই করা যায়। অনেক রকমের ট্রিটমেন্ট আছে এবং ডিজিজ ওয়াইজ, যেমন আমরা বলছিলাম যে অ্যাকান্থোসিস নিগ্রিকেন্সের কথা, যে মোটা হয়ে যাচ্ছে, তার কালো দাগ পড়ছে, তার প্রথম কথা হচ্ছে সবজি খাওয়া বাড়িয়ে দেন, ভাজা পোড়া খাওয়া কমান, স্টার্ট এক্সারসাইজ করা শুরু করেন, ওজন কমালে এই দাগ কমে যাবে। যাদের মেস্তা আছে, কথার কথা, তাদের যেমন আমরা যে কারণগুলো বলছিলাম, সান প্রোটেকশন ইজ নাম্বার 1। হ্যাঁ, ঘড়ি পড়তে পড়তে সাদা হয়ে যায় দেখা যায়, তার মানে এখন যেখানে রোদ লাগে না কিছুটা সে পিগমেন্টেশন চলে যাবে। তো রেগুলার যদি সান প্রোটেকশন নেয়, সান প্রোটেকশন আরও ভূমিকা আছে, এটা কিন্তু অ্যান্টি এইজ, আমাদের যে চামড়া ভাঁজ পড়ে যায় বয়সকালে, এই ভাঁজ পরে কিন্তু আলট্রাভায়োলেট রেজ অফ দ্য সান আছে, ওখান থেকে আমাদের যে কোলাজেন ইলাস্টিন ফাইবারগুলোকে ড্যামেজ করে ভাঁজ পড়ে যায়। তাহলে সান প্রোটেকশন অ্যান্টি এইজ, যারা বেশি দিন চামড়ার ভাঁজকে দূরে রাখতে চান, বেশি দিন ফাউন্টেন অফ ইউথ আমরা যেটা কথা বলি, এর মধ্যে সানস্ক্রিন একটা, এর সাথে কিছু অ্যান্টি অক্সিডেন্টস আছে বলে আমরা বলি, ভিটামিন এ, সি, ই এছাড়াও আছে। এগুলো যারা খায় তাদের পিগমেন্টেশনও কম হবে, চামড়া সুন্দর থাকবে বেশি। এই হচ্ছে মেলাজমার একটা ট্রিটমেন্ট। এছাড়া ওষুধ আছে, অনেক রকম ট্রিটমেন্ট আছে, আমরা ওষুধ দিতে পারি। যারা প্রসিডিওর্স, লেটেস্ট প্রসিডিওর্স লাইক কেমিক্যাল পিলিং, এগুলো আছে। জন্মদাগ আছে, জন্মদাগকে আমরা ট্রিট করতে পারি অনেকভাবে, এখন নতুন নতুন ট্রিটমেন্ট আছে, লাইক লেজার। লাল রঙের জন্মদাগ একভাবে ট্রিট করি, কালো রঙের জন্মদাগ আমরা আরেকটা লেজার দিয়ে ট্রিট করি, এরকম বিভিন্ন লেজার দিয়ে ট্রিট করা যায়। যেসব রোগের কারণে কালো দাগ হচ্ছে, প্রথমত আমরা চেষ্টা করি রোগটা যেন বেশি না ছড়ায়, নতুন করে দাগ না পড়ে। তবে ওয়ান্স পিআইএইচ বা পোস্ট ইনফ্লামেটরি হাইপারপিগমেন্টেশন যদি ডেভেলপ করে, এটা একটু ডিফিকাল্ট টু রিমুভ। তবে দেয়ার আর কিছু কিছু ব্যাপার আছে, আমরা পেশেন্টকে হেল্প করতে পারি। ইটস নট দ্যাট 100%, অনেকখানি সেই দাগকে আমরা তাড়াতাড়ি সরিয়ে দিতে পারি। দেয়ার আর সাম অয়েনমেন্টস এবং দেয়ার আর সাম প্রসিডিওর্স লাইক পিলিং, এগুলো করে কিন্তু আমরা এই দাগগুলিকে রিমুভ করতে পারি। এই যে দাগ হওয়া বা পিগমেন্টেশনের মধ্যে কালো বা লাল হতে পারে, বিশেষ লালটা নিয়ে অত চিন্তিত অনেকে হয় না, কিন্তু সাদা দাগ হওয়ার মধ্যে কমনলি যেটা সেতি আপনি বলছিলেন, এটা অনেকেই মনে করে সেতি রোগ ভালো হয় না, আসলে কি ভালো হয়? আসলে কি, এটা আমরা যদি বলি ইটস এ কন্ট্রোলেবল ডিজিজ। এটার যে প্যাথোজেনেসিস যেটা হচ্ছে ভিতরে, এটা অটিইমিউন বলি আমরা, ভিতর থেকে হয়, আসলে এটা আমাদের কন্ট্রোলে না। তবে আমরা অনেক ক্ষেত্রেই অনেককেই ভালো করতে পারি, তবে আমরা বলে দিতে পারবো না যে এটা আবার করে হবে না। এটা হতে পারে, ভিতরের জিনিসটা যদি ইমিউন প্রসেস যদি আবার বিগড়ে যায়, এটা আবার হতে পারে। তবে অনেকে ভালো থাকে, এবং এখন দেয়ার আর লট অফ লেটেস্ট ট্রিটমেন্টস আছে। আমরা এটা নিয়ে এই উপমহাদেশে একটা সোসাইটি বানিয়েছি, পিগমেন্ট রিসার্চ সোসাইটি। আমরা রেগুলার বসি, এর নিয়ে ফার্দার কী করা যায় আমরা এগুলো নিয়ে চিন্তা করি, এবং যেসব লেটেস্ট ট্রিটমেন্ট বাংলাদেশেও আছে। আপনি যেখানেই যান, আমরা কিন্তু মোরলেস উই আর ডুইং দ্য সেম থিং, আমরা একই জিনিস কিন্তু করছি, এবং এর জন্য অনেক ভালো ইভেন সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে এখন। কোথাও কোথাও দেখা যাচ্ছে এখানে যে পিগমেন্ট সেলগুলো যে রঙটা ছড়ায়, ওটা রঙটার নাম হচ্ছে মেলানিন, ওই সেলগুলোর নাম হচ্ছে মেলানোসাইট। এমন সময় কিছু কিছু দেখা যায় এই সেলগুলো ধ্বংস হয়ে যায়, তখন আমরা যতই চাবুক মারি, যতই শক্তিশালী ওষুধ দিই, ওখান থেকে রং ছড়াবে না, মেলানিন প্রোডাকশন হবে না, সেলই তো নেই, হবে হ্যাঁ সেল নেই। তখন আমরা যেটা করি, তখন আমরা বলি স্কিন গ্রাফটিং, পাঞ্চ গ্রাফটিং, অন্যখান থেকে নতুন করে ফ্যাক্টরি ওই মেলানোসাইট নিয়ে এখানে বসিয়ে দিই। হ্যাঁ, ফেসে একটা দেখা যাচ্ছে একটা সাদা হয়ে আছে, খুব খারাপ লাগছে, ওখানে আমরা ছোটো 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 পিগমেন্ট সেল বসিয়ে দিই। সেল বসিয়ে দিলে দেখেন অবস্থা আস্তে আস্তে রং ছড়িয়ে যায়। এই ধরনের লেটেস্ট ট্রিটমেন্ট আমরা করছি আজকাল।
এই রোগটা নিয়ে অনেকে এরকম হয়, বিশেষ করে মেয়েরা বেশি সাফার করে, তাদের বিয়ে শাদীর ব্যাপারে একটা সমস্যা হয় অনেকের, সামাজিকভাবে তাদেরকে একটু ভিন্নভাবে দেখা হয়, একটু হিউমিলেটেড হয় কেউ কেউ। তো এর কি ছোঁয়াচে কিনা, একজন থেকে একজন ছড়াতে পারে? কোনোভাবেই ছোঁয়াচে না, এটা নিয়ে আসলেই অনেক ধরনের মিসকনসেপশন আছে লোকজনের মধ্যে। কেউ মনে করে এটা কুষ্ঠ, কেউ মনে করে ছোঁয়াচে। আর একটা জিনিস সবাই প্রশ্ন করে যে এটা কি নেক্সট জেনারেশন হবে কিনা। খুবই কম সম্ভাবনা নেক্সট জেনারেশন হওয়া। আমরা যদি বলি 20%-এর মতো হতে পারে নেক্সট জেনারেশনে, 80% হওয়ার সম্ভাবনা নেই। ব্যাপারটা কিন্তু এরকমই, এবং কোনোভাবেই এটা ছোঁয়াচে না, দেখতেই খারাপ লাগে, এছাড়া এর আর কোনো ক্ষতিকারক ব্যাপার নেই। তবে একটা জিনিস, যাদের সেটি আছে, আমাদের যে গায়ে যে মেলানিন পিগমেন্ট, এটা কিন্তু আমাদের সান প্রোটেকশন দেয়। সূর্যের যে আল্ট্রাভায়োলেট রেইজ আছে, ওটা যে আমাদেরকে বেশি যদি রেইজ যদি আমাদের স্কিনে আসে, সেখান থেকে ফটো এজিং, আমরা ভাঁজ পড়ে যেতে পারে, ইভেন স্কিন ক্যান্সার হতে পারে। তো এদের ক্ষেত্রে যেটা করতে হবে, সান প্রোটেকশন লাগবে ওদের, যে কারণে আমাদের মতো কালো মানুষদের স্কিন ক্যান্সার কম হয়। হ্যাঁ, আমরা তো বলি সাদা চামড়া ডার্কার স্কিন ইজ বেটার, সবাই ফর্সা হতে চায়, আসলে কিন্তু ডার্কার স্কিন ইজ বেটার স্কিন। সেটা আমাদের জন্য এটা ব্লেজিং, ব্রাউন পিপলদের জন্য স্কিন ক্যান্সার। সাদা চামড়াদের বিদেশে কিন্তু 3 জনের 1 জনের মেলানোমা হচ্ছে, কিন্তু এই যে ওজন হোল, যেটা যে গ্রিন হাউস ইফেক্ট, ওরা কিন্তু বিশাল বিপদে আছে, ওদের সানস্ক্রিন ছাড়া নড়াচড়ার উপায় নেই। বাট আমরা দেখেন ঘুরছি ফিরছি, আমাদের হার্ডলি আমরা চাই তারাও ভালো থাকুক, আমরাও ভালো থাকি, সবাই মিলেই ভালো থাকি। আপনাকে অনেক ধন্যবাদ। অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ত্বকের বিভিন্ন রকমের দাগ নিয়ে একটি ফলপ্রসূ আলোচনা। আশা করি আপনাদের উপকারে এসেছে। আজকে আমরা দেখাবো হ্যান্ডসটাকে কিভাবে আমরা ডেভেলপ করব। হ্যান্ডসের ক্ষেত্রে আমরা যেটা করবো, 3টা মুভমেন্টকে আমরা করবো, মানে সুপার সেটের মাধ্যমে করবো। ট্রাইসেপ অ্যান্ড বাইসেপ, 2টা এক্সারসাইজ, 2টার মুভমেন্টটাকে আমরা একসাথে করবো। এতে দেখা যায় টোটাল যে মানে হ্যান্ডসের যে ডেভেলপমেন্টটা, সেই জিনিসটা হবে। আর একটা জিনিস খেয়াল করবেন, যদি আপনি ট্রাইসেপ অ্যান্ড বাইসেপ একই সাথে করেন, কিন্তু হাতে কিন্তু পাম্পটা বেশি হয়, কারণ দুই দিকে যখন ব্লাডটা সার্কুলেশন হয়, ইট লুকস মোর পাম্পড, এবং তখন দেখা যায় হাতের যে ডেফিনেশনটা অথবা ভিজিবিলিটিটা মানে বেশি করা যায়, মানে বোঝা যায়। কারণ অনেক সময় দেখা যায় যে সবাই এক্সারসাইজটা দেখা যায় যে চেস্টের সাথে বাইসেপ অথবা ল্যাটসের সাথে ট্রাইসেপের জিনিসটা করে, কারণ যেহেতু ছোটো মাসল, যেহেতু এই জন্য বড়ো মাসলটাকে আগে করে নেয়, তারপর ছোটো মাসলটাকে তারা করে ডেভেলপ করে। এতে দেখা যায় যে তাদের চেস্ট এবং ল্যাটস যে পরিমাণ ডেভেলপ হয়েছে, হ্যান্ডসটা সেই পরিমাণ ডেভেলপ হয় না। কিন্তু এখানে আমরা যেটা করি, আমরা মাঝে মাঝে জিনিসটা করি, আমরা ওই মাসলটাকে যদি আমরা প্রায়োরিটি দিতে নেই, তাহলে ওইটাকে আমরা আইসোলেটভাবে যদি আমরা ফোকাস করি, তখন দেখা যাবে যে ম্যাসিভনেসটা বেশি আসে। আর অনেক সময় দেখা যায় যে 3টা এক্সারসাইজ আমরা দেখাবো, এটা অনেক সময় আমরা বলি, যদি ঢুকে যারা হ্যান্ডসটাকে খুব তাড়াতাড়ি মানে ডেভেলপ করতে চায়, তারা যদি অন্য কোনো এক্সারসাইজ না করে, যদিও এটা বডি বিল্ডিং কনসেপ্টের সাথে একদমই যায় না, কিন্তু কুইক ফিক্স জাস্ট খালি একটা ভিজিবিলিটি আনার জন্য যদি আপনি কয়েকদিন রেগুলার, যদি 14 ডেজ রেগুলার যদি এক্সারসাইজটা করতে থাকেন, তখন দেখবেন যে খুব তাড়াতাড়ি হ্যান্ডসের ডেভেলপমেন্টটা হয়ে যায়। এরপরে অন্য কোনো এক্সারসাইজের মাধ্যমে গেলে মানে অন্য পার্টগুলো কিন্তু হয়ে যাবে, মানে ডেভেলপ হবে, কিন্তু হাতটাকে একটু তাড়াতাড়ি আপনি ডেভেলপ করে করে নিলেন। এটা হচ্ছে যা সাইকোলজিক্যাল একটা ট্রিক, মানে সাইকোলজিক্যাল মানে মোটিভেশনটা আনার জন্য। তারপর আমরা দেখাবো যে ফার্স্ট এক্সারসাইজটা কীভাবে আমরা করবো। এটা হচ্ছে মোর অফ এ পাম্পিং মুভমেন্ট, যে হাতটাকে আমরা রেডি করছি টু ডু দ্য আদার 2 মুভমেন্টস। এখন দেখুন কীভাবে আমরা এক্সারসাইজটা করছি। রেডি, স্টার্ট। প্রথমে শুরু করবো আমরা ট্রাইসেপ দিয়ে। রেডি, এটাকে আমরা বলি হচ্ছে ওকে প্রেস ডাউন, কেবল প্রেস ডাউন। Yes, it's a more of a isolation movement. অনেকে ম্যাচ বিল্ডিংয়ের জন্য এক্সারসাইজটা করে, আর অনেকে দেখা যায় যে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এটা লাস্ট মুভমেন্টটা ইয়েটা করে, মানে সব এক্সারসাইজ শেষ করে ট্রাইসেপের লাস্ট মুভমেন্টটা করে। আমরা এটাকে প্রথম থেকে করছি টু ফিল দ্য পাম্প, মানে যে ব্লাডগুলো সব ওই জায়গায় একই জায়গায় অ্যাকুমুলেট যাতে করা যায় এই জন্য, এবং যাতে মাসেলের যে স্ট্রেচিং মুভমেন্টটা মাসলটাকে আরও বেশি করার জন্য, মানে ডেভেলপ করার জন্য এটাকে আমরা রেডি করছি। ওকে, রেডি। ফ্রম দেয়ার ইউ কাম টু দ্য বাইসেপ কার্ল। আমরা জিনিসটা কিন্তু কেবলস দিয়ে করছি এই কারণে যাতে যাতে হাতে খুব বেশি ভাস্কুলারিটি হয়, কাটস হয় এবং শেপ হয়। ওকে, রেডি, গো। আর কেবলসে করলে যে জিনিসটা আমরা বুঝি, আমার টেনশনটা কন্টিনিউয়াস থাকে। এটা দেখা যায় যে মানে জাস্ট খালি কিছু মুভমেন্টের মাধ্যমেই হাতে কন্টিনিউয়াস প্রেশারটা রাখলে মোর ফাইবারগুলোকে আমরা ইনভলভ করতে পারি। আমার কি করবো, আমরা সুপার সেটের মাধ্যমে একটার সাথে আর একটা এক্সারসাইজ আমরা ইনক্লুড করছি। আর এটা হচ্ছে মোর অফ এ পাম্পিং মুভমেন্ট, যাতে অন্য এক্সারসাইজ করার জন্য হাতটাকে আমরা রেডি করছি। আর আমরা কিন্তু কেবলসের মাধ্যমে দেখানো, এখন কার যদি চয়েস থাকে যে কেবলস না দিয়ে ফ্রি ওয়েট যদি করতে চায়, তাহলে সেভাবে আপনারা
করতে পারবেন। আর রিপিটেশনে যে জিনিসটা বলেছিলাম যে বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, এই রিপিটেশনটা সবসময় কী রাখবেন, খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আপনার প্রপার ডেভেলপমেন্টটা হবে। আর আরেকটা জিনিস যে জিনিসটা বললাম যে এটা বললাম আপনি 14 ডে অন 7 ডে অফ। 7 ডে যখন আপনি অফ মানে করবেন, অফ রাখবেন, তখন যাতে কোনোভাবে এই হাত যে মাসলটা করছে সেই মাসলটা যাতে আপনি এক্সারসাইজ না করেন। 7 দিন পরে রেগুলার প্রোগ্রাম যে আপনি যেটা করতে সেটা যদি ফিরে আসেন, তখন যাতে আপনি ডেভেলপমেন্টটা ফিল করবেন। কিন্তু 14 দিনের যে ডেভেলপমেন্টটা হবে এটার মাধ্যমে যদি আপনি এমনকি আরও বেশি দিন করতে চান, তখন যেটা হবে মাসল টিস্যু ব্রেকডাউন হবে, তখন ডেভেলপমেন্ট তো হবেই না, উল্টা দেখবেন যে বিভিন্ন জয়েন্টসে পেন শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা জানি কিডনি রোগীদের কিছু কিছু খাবারে নিষেধাজ্ঞা থাকে, অর্থাৎ ওই খাবার কিডনি রোগকে আরও বাড়িয়ে দিতে পারে, আবার কিছু খাবার তাদের জন্য উপকারী। তাই চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেই কিডনি রোগীরা কি খাবেন, কেন খাবেন। প্রতিটি কিডনি রোগীর জন্য সুষম খাদ্য তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের দেশে বেশিরভাগ কিডনি রোগী অপুষ্টিতে ভুগে থাকেন। আমরা কিছু ভ্রান্ত ধারণার মধ্যে থাকি, কিডনি রোগী মানেই তারা মাছ মাংস খাবে না, ডিম দুধ খাবে না। এটা কিন্তু মোটেই সঠিক নয়। কিডনি রোগীর খাদ্য তালিকা প্রস্তুত হবে তার কিডনির রোগের প্রকার এবং স্টেজের উপরে। যেমন ডায়ালাইসিস এবং নন ডায়ালাইসিসের কিডনি পেশেন্টের কিন্তু খাদ্য তালিকা সম্পূর্ণ ভিন্ন। এছাড়াও কিডনি রোগীর লক্ষ্য রাখতে হবে তার পাশাপাশি অন্য কী ডিজিজ আছে, যেমন ডায়াবেটিক, কার্ডিয়াক ডিজিজ বা হাইপারটেনশন ইত্যাদি থাকলে তার খাদ্য তালিকাটা ভিন্ন হবে। এক্ষেত্রে আমি মনে করি প্রতিটি কিডনি রোগীর অন্তত মাসে একবার করে তার কোলেস্টেরল এবং ইলেকট্রোলাইটস ইত্যাদি চেক করে বিবেচনা অনুযায়ী খাদ্য তালিকাটা নিরূপণ করতে হবে। নন ডায়ালাইসিস যে সকল কিডনি রোগী তাদেরকে সাধারণত আমরা বলে থাকি দৈনিক 40 থেকে 60 গ্রাম প্রোটিন, অর্থাৎ 40 গ্রাম প্রোটিনের মধ্যে কিন্তু আমাদের দৈনিক 2 টুকরো মাছ অথবা মাংস, যেই মাছ অথবা মাংসের আকার হবে একটি ভিজিটিং কার্ডের সাইজের সমান, এবং একটি ডিমের সাদা অংশ। এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এর চেয়ে কম প্রোটিন যেন পেশেন্ট না খেয়ে থাকে। কিডনি পেশেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে ওজন না বাড়ে সেই বিষয়ে লক্ষ্য রাখা, এবং পাশাপাশি যাতে অপুষ্টি না হয় সেটাও লক্ষ্য রাখা। পেশেন্ট যখন ডায়ালাইসিসে অবতীর্ণ হবেন তখন তার খাদ্যের রেস্ট্রিকশন অনেকটা কমে আসবে, এবং পাশাপাশি ডায়ালাইসিসের পেশেন্টকে খেতে হবে প্রচুর পরিমাণে প্রোটিন। এই জায়গায় আমাদের একটা বেশিরভাগ রোগীরই ভ্রান্ত ধারণা কাজ করে। ডায়ালাইসিসের সময়ও তারা প্রোটিন রেস্ট্রিকশন করেন। সাধারণত আমরা বলে থাকি ডায়ালাইসিস চলাকালীন সময় 80 গ্রাম প্রোটিন দৈনিক খাদ্য তালিকায় থাকতে হবে, যা আমরা পেয়ে থাকি ন্যূনতম পক্ষে 3 থেকে 5 পিস মাছ অথবা মাংস এবং দৈনিক 3টা ডিমের সাদা অংশ থেকে। অনেক সময় দেখা যায় কিডনি রোগীরা বিভিন্ন ভাইটামিনস বা মিনারেল ডেফিসিয়েন্সিতে ভোগেন, যেমন ভিটামিন বি, সি বা ক্যালসিয়াম। এক্ষেত্রে তার রক্তের ভিটামিন এবং মিনারেলের রিপোর্ট অনুযায়ী তার এ সকল খাবারের সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। ডায়ালাইসিস পেশেন্টের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে তার সোডিয়াম পটাশিয়ামের মাত্রা যাতে ঠিক থাকে। এটা আমরা নন ডায়ালাইসিস পেশেন্টের ক্ষেত্রেও লক্ষ্য রাখবো। আমাদের রক্তে সোডিয়াম পটাশিয়ামের মাত্রা, সোডিয়াম বাড়লে পটাশিয়াম কমবে এবং পটাশিয়াম বাড়লে সোডিয়াম কমবে, সাধারণত 8th রুল অফ থাম্বটা ফলো করে। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে কিডনি পেশেন্ট পটাশিয়ামযুক্ত খাবার খাবে কিন্তু পরিমিত মাত্রায়। কোন খাবারগুলোতে পটাশিয়াম আছে, যেমন ডাবের পানি, কলা, আলু, টমেটো, যে কোনো লেবু জাতীয় খাবার, কমলা, বাতাবি লেবু ইত্যাদিতে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে রক্তে পটাশিয়ামের মাত্রা অতিরিক্ত কমে না যায়। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। যাত্রাপথে দুর্ঘটনাবশত কেটে বা ছিলে যেতে পারে, এজন্য যাত্রাপথে অ্যান্টিসেপটিক ঔষধ, গজ, তুলা ইত্যাদি নিতে ভুলবেন না। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের আগামী পর্ব যা দিয়ে সাজানো হয়েছে
স্বামী স্ত্রী একসাথে থাকছে কমপক্ষে 1 বছর, কিন্তু তাও যদি তারা কনসিভ না করে তখন তাকে আমরা বন্ধ্যত্ব রোগী বলতে পারি। যদি স্বামীর ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে শুক্রকীটে হয়তো বা কিছু প্রবলেম থাকতে পারে, এবং যদি ওয়াইফের দিক থেকে যদি আমরা বলি তার হয়তো বা কিছু হরমোনাল প্রবলেম থাকতে পারে, যেমন তার হয়তো বা ওভারিতে রেগুলার ওভুলেশন হয় না, অর্থাৎ এগ রিলিজ হয় না। যখন একটা রিলিজ হয় তখন এটা টিউব দিয়ে আসে, টিউবে যদি প্রবলেম থাকতে পারে, টিউবে যদি পানি অথবা ব্লক থাকে তাহলে প্রেগনেন্সি আসার সুযোগ নেই। তারপর যদি আমরা জরায়ুতে আসি, ইউটেরাসে হয়তো বা কোনো এক ধরনের টিউমার বা আদার্স কোনো একটা কারণে কোনো ম্যালফরমেশন হতে পারে, এসব কারণে হয়তো বা তার প্রেগনেন্সি নাও আসতে পারে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।